যশোদা স্যার বললেন, সামনে সময় খুব খারাপ। দুলাল মেম্বার বলল, খারাপ কেমনে? নির্বাচনে মার তো আমাদের পক্ষে। যশোদা স্যার বললেন, পক্ষে বলেই বেশি খারাপ। আব্দুল মুমিন ভাবছিল মোস্তফার বদলে ছত্তারে দিলে মাঠ পর্যায়ে সমর্থনটা বাড়বে, কিন্তু বাস্তবে সেটা পুরোপুরি ঘটে নাই। না ঘটার কারণ অবশ্য ছত্তার নিজেই। সে নিজেদের বংশের মানুষের সঙ্গে নানান ঝামেলা বাধায় রাখছে, যারা একটু দুর্বল শক্তি দিয়ে তাদের বিভিন্ন সময় জোর জবরদস্তি করছে। ফলে তার নিজের লোকেরাই অনেকেই তার পক্ষে নেই। কালকাটা বসির বলল, এইটা তো আমাদের জন্যই ভালো। যশোদা স্যার বললেন, সব ভালোরই একটা মন্দ দিক থাকে। আমাদের এই ভালোর মন্দ দিক হলো আব্দুল মুমিন এবার বেপরোয়া হয়ে যাবে, কারণ সে জানে সে ভোটে জিততে পারবে না। সুতরাং সে এখন এমন কোনো কাজ নেই যেটা প্রয়োজন হলে করবে না। জালাল কাজী বলল, তাহলে? যশোদা স্যার বললেন, খুব সাবধানে থাকতে হবে, চলাফেরা করতে হবে সাবধানে, একা কোথাও যাওয়া যাবে না, রাতে বাইরে ঘোরাফেরা করা যাবে না, খুব সাবধান। দুলাল মেম্বার বলল, আপনি চিন্তা করবেন না মাস্টার সাহেব, আমরা সাবধানই আছি। দুলাল মেম্বার আর জালাল কাজী এসেছিল দুপুরের দিকে। কথাবার্তা শেষে তারা বাড়ি ফিরল এশার পর। সেই রাতেই জালাল কাজী খুন হয়ে গেল। সে ঘুমিয়েছিল তার ঘরেই। বাইরের ঘরে নিজের লোকজনও ছিল, কিন্তু তার লাশ পাওয়া গেল তার নিজের ঘরেই। যেমন শুয়েছিল তেমনই শুয়েছিল, কেবল গলার নালিটা ধারালো কিছু দিয়ে ফাঁক করে ফেলা হয়েছে। তার পাশে তার স্ত্রী শুয়েছিল, সে পর্যন্ত টের পায়নি। এ ভয়ঙ্কর খুনের ঘটনা বোঝা গেল না। খুনে একজন মাত্র মানুষ জড়িত ছিল না, এটা পরিষ্কার। কিন্তু এতগুলো মানুষ কিভাবে এলো, কিভাবে খুন করে আবার চলেও গেল? কারো মাথায় কিছু ঢুকলো না। এই ঘটনায় দুলাল মেম্বার প্রচন্ড রকম ভয় পেয়ে গেল। খুনের সপ্তাহখানেক পর আবার যশোদা স্যারের বাড়িতে মিটিং বসলো। দুলাল মেম্বার খুনের ঘটনা যতটা সম্ভব বিস্তারিত বলল। যশোদা স্যার তারপরও খুঁটিয়ে খুঁটিয়ে নানান প্রশ্ন করলেন। জালাল কাজীর বাড়ি কত বড়? দুলাল মেম্বার বলল, বিশাল বাড়ি, চারদিকে জঙ্গল, সামনে রাস্তা, বাড়ি ঢোকার পথের সঙ্গেই দহলিজ ঘর, তারপর ভেতর বাড়ি। যশোদা স্যার বললেন, ভেতর বাড়ির ঘর কেমন? দুলাল মেম্বার বলল, ভেতর বাড়ির ঘরও বড়ই, টিনের দোতলা ঘর, উপরে কাঠের পাটাতন। যশোদা স্যার বললেন, ঘরে কে কে থাকতো? দুলাল মেম্বার বলল, জালাল কাজী, তার বউ, এক মাইয়া শিয়ানা, আর বড় পোলা, আরেক মাইয়া আছে, বিয়া হইয়া গেছে। যশোদা স্যার বললেন, বাড়ির পেছন দিক দিয়ে বাড়ি ঢোকার ব্যবস্থা কি? দুলাল মেম্বার বলল, ওই দিক দিয়া বাড়ি ঢোকা নানান ঝামেলা, এমনিতেই ঘন জঙ্গল, জঙ্গলের সঙ্গে বিল, পাশ দিয়া ঘন কাশবন, খুবই অগম্য জায়গা। যশোদা স্যার বললেন, ওইদিকে কোনো পাহারা টাহারা ছিল না? দুলাল মেম্বার বলল, গরুর ঘর আর রান্নাঘর বাড়ির পিছন দিকে, রান্নাঘরে এক মহিলা ঘুমায়, বাড়ির কাজ টাজ করে, এই তো। যশোদা স্যার বললেন, খুনের পর লাশ কখন দেখছে জালাল কাজীর বউ? দুলাল মেম্বার বলল, বাড়ির সঙ্গে মসজিদ, মাইকে ফজরের আজান শুই না সে নামাজ পড়তে উঠছে, তখন অন্ধকারে জালাল কাজীরে ডাক দিছে, দেখে উঠে না, ধাক্কা দিতে গিয়া দেখে বিছানা রক্তে ভেজা। যশোদা স্যার বললেন, ঘরের দরজা তো খোলা ছিল, তা কোন দরজা?
সামনের দরজা না পেছনের দরজা? দুলাল মেম্বার বলল, পেছনের দরজা। সে তখন চিৎকার দিয়া বারান্দায় গেছে, গিয়া দেখে পেছনের দিকের দরজা খোলা। যশোদা স্যার দীর্ঘ সময় চুপ করে রইলেন, তারপর বললেন, ঘটনা খুবই সোজা। দিনের বেলা কোনো একটা সময় বা সন্ধ্যার দিকে আব্দুল মমিনের দলের একজন পিছন দিক দিয়া বাড়িতে ঢুকছে। দিনের বেলা ঘরের দরজা সবসময় খোলা থাকে। দরজা খোলা রেখেই মানুষ কাজকর্ম করে, গোসল করতে যায়, নানান কাজ করে। এইরকম কোনো এক ফাঁকে আব্দুল মমিনের লোক লুকিয়ে ঘরে ঢুকে পড়েছিল। যেহেতু দোতলা বড় ঘর, সেই লোক সারাদিন লুকিয়েছিল দোতলায় বা খাটের তলায়। আর তার দলের বাদ বাকিরা অপেক্ষায় ছিল বাড়ির পেছনের জঙ্গলে বা নৌকায় করে কাশবনে। রাত যখন গভীর হয়ে গেছে, তখন জঙ্গলে বা কাশবনে লুকিয়ে থাকারা বাড়িতে ঢুকেছে। তারা কোনো একটা সংকেত দিছে। সংকেত শুনে ঘরে যে সারাদিন লুকিয়েছিল সে চুপচাপ গিয়ে দরজা খুলে দিছে। ওরা সংখ্যায় 5-6 জন ছিল। ঘুমের ভেতর শক্ত করে জালাল কাজীর হাত পা চেপে ধরছে। কেউ বালিশ দিয়ে মুখ চেপে ধরেছে বা মুখের ভেতর কাপড় টাপড় কিছু একটা ঢুকিয়ে দিয়েছিল। গলা কাটতে 1 মিনিট সময় লাগছে। এমনও হতে পারে যে লুকিয়েছিল সে ঘরে খাবার পানির সঙ্গে ঘুমের ওষুধ টষুধ মিশিয়ে দিয়েছিল। খুবই সহজ হিসাব, জটিল হওয়ার তো কিছু নাই। যশোদা স্যার থামলেও কেউ কোনো কথা বলল না। যশোদা স্যারের যুক্তি অকাট্য। এমন ভৌতিক মনে হওয়া রহস্যের ব্যাখ্যাটা এমন সহজ হতে পারে এটা কারো মাথায় আসেনি। কিন্তু ব্যাখ্যা যাই হোক, আব্দুল মমিন যেন এই খুনের মাধ্যমে স্পষ্ট বার্তা পাঠালো, তারপর থেকে সরে না দাঁড়ালে রক্ষা নেই। এটা এক ধরনের ভয়াবহ বার্তা। এরপরও মাঠে থাকার মতো সাহস দুলাল মেম্বারের আর নেই। সে সরাসরি কথাটা যশোদা স্যারকে বলল, সঙ্গে এটাও বলল জালাল কাজীর বিকল্প কে হবে। মেম্বার পদের জন্য এখন তার বিকল্প কাউকেই তো পাওয়া যাবে না। যশোদা স্যার বললেন, উপায় নাই বলার আগেও একবার চেষ্টা করে দেখতে হয়। এত অল্পতে হাল ছেড়ে দিলে তো বিপদ। দুলাল মেম্বার বলল, কিন্তু জালাল কাজীর বদলে আপনি লোক পাইবেন কই? যাই না শুই না কেউ কি এখন আর মরতে আসবো? যশোদা স্যার খানিক চুপ করে থেকে বললেন, আসবো। যে একবার মরে গেছে সে আসবো। গালকাটা বশির এবং দুলাল মেম্বার হা করে তাকিয়ে রইল। একবার মরে গেছে? যশোদা স্যার বললেন, হ্যাঁ, মজিবুর মিয়া। জালাল কাজীর বদলে মেম্বার ইলেকশন করবে মজিবুর মিয়া। গালকাটা বশির এবং দুলাল মেম্বার যার পরনায় বিস্মিত হলো, কিন্তু যশোদা স্যার স্বাভাবিক গলায় বললেন, আমি কাল নিজে যজাতিপুর যাব, আর রাগঢাক করার কিছু নেই। বশির, তুই দলবল নিয়ে যজাতিপুর চলে আয়। তোর দল 3টা ভাগ করবি, একটা থাকবে দুলালের বাড়ি, একটা যজাতিপুর হাটে, আর একটা মজিবুর মিয়ার বাড়ি। গালকাটা বশির বলল, আচ্ছা। পরদিন যশোদা স্যার যজাতিপুরে এলেন। তিনি এলেন সরাসরি মজিবুর মিয়ার আড়তে। মজিবুর মিয়া যশোদা স্যারকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। যশোদা স্যার মজিবুর মিয়াকে সবকিছু খুলে বললেন। তারপর গালকাটা বশিরকে বললেন, আমি 2টা দিন এইখানে থাকতে চাই। গালকাটা বশির এই কথা শুনে খুবই খুশি হলো। সে বলল, কিন্তু আপনি থাকবেন কই? যশোদা স্যার বললেন, আমার সঙ্গে 2 জন লোক দেন, আমি আতাহার তালুকদারের ভাঙা বাড়িতে উঠব। যশোদা স্যার উঠে গেলেন আতাহার তালুকদারের ভাঙা বাড়িতে। পরদিন যজাতিপুরের বাজারে হাটবার। বিকেলে হাটে প্রচুর মানুষ হলো। যশোদা স্যার নদীর পাড়ে বটগাছের বেদিতে গিয়ে দাঁড়ালেন। তার সঙ্গে মজিবুর মিয়া আর দুলাল মেম্বার। মনায় টিনের বাক্স পিটিয়ে শব্দ করে বাজারে আসা লোকজনের দৃষ্টি আকর্ষণ করল। বটগাছতলায় লোকজন জড়ো হতেই দুলাল মেম্বার গলা উঁচিয়ে বললেন,
আপনারা যারা এই গ্রামে তারা আমারে চেনেন। আমি গত বছর 15 আগে এই গ্রামে একবার মেম্বার হয়েছিলাম। সেই সময়ের কথা যাদের মনে আছে তারাই ভালো বলতে পারেন আমি খারাপ লোক না ভালো লোক। খারাপ ভালো সিদ্ধান্ত আপনাদের। আমি সেই সিদ্ধান্ত জানার জন্য একটা সিদ্ধান্ত নিছি। সামনের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। যারা জানেন আমি লোক খারাপ তাদের আমারে ভোট দেওয়ানোর দরকার নাই, কিন্তু যারা আমারে এতটুকুও ভালো জানেন তাদের কাছে আমার একটা অনুরোধ। সম্মিলিত লোকজন খানিকটা চমকে গেছে। এর কারণ নির্বাচন যে চলে এসেছে এই বিষয়টি অনেকের মাথায় ছিল না। আরেকটা বিষয় হলো যজাতিপুরের কেউ কখনো এইভাবে কথা বলেনি। কথা না বলার কারণও অবশ্য ছিল, তখন এমন হাটও ছিল না। তারা অনেকেই বলে কি অনুরোধ। দুলাল মেম্বার সবার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে বলে, এই গায়ের এখন হক কর্তা কে? লতু হাওলাদার, তাই তো? বছর কয়েক আগেও কিন্তু সে ছিল না। দীর্ঘদিন ধরেই এই গায়ের মাথা ছিল আতাহার তালুকদার। আপনারাই বলেন, এই গায়ে কোনোদিন কোনো ধরনের বড় মারামারি কাজ্জা বিপদের কথা শুনছেন? শুনে নাই। কিন্তু গত কয়েক বছরে কি হইল আপনারাই বলেন। এই যে দুলাল কাজী খুন হইল, জালাল কাজী খুন হইল, তালেব হারাধন খুন হইল, শুধু তাই না, এই যে আতাহার তালুকদার রাইতের অন্ধকারে যজাতিপুর ছাড়ল কেন? পুরো হাটের সব মানুষ যেন চলে এসেছে এই বটগাছ তলায়, এমন করে কেউ তাদের কখনো বলেনি। যজাতিপুরের মতন শান্ত নিরুপদ্রব গ্রামখানা হঠাৎ করেই কি ভয়ঙ্কর জনপদে পরিণত হয়েছে, অথচ কেউ এমন করে কারণগুলো ধরিয়ে দেয়নি, সমস্যা সমাধানের কথাও বলে দেয়নি। কিন্তু তারা জানে হঠাৎ করে সন্ধ্যা হলেই যেন মনে হয় এখানে সেখানে উৎপত্তি আছে মৃত্যু। পারতপক্ষে কেউ ঘর থেকে বের হয় না। কি বিভীষিকাময় সময়! এর থেকে মুক্তির পথ তাদের জানা নেই। তারা সবাই গ্রোশ্বাসে শুনছিল। দুলাল মেম্বার বলল, এর কারণ লতু হাওলাদার আর আব্দুল মুমিন। আপনারা লোকমানরে দেখছেন, আমার পাশে দাঁড়ানো মজিবুর মিয়ারেও সবাই চেনেন, জানেন সে কেমন মানুষ। সেইটা আপনাদের নতুন কইরা আমি কি বলবো, আপনারাই ভালো জানেন। এই বাজারে আপনাদের সবাই সামনে বৈশা লোকমান আর তর দল মজিবুর মিয়ার কি করছে আশা করি আপনারা ভুলেন নাই। আর ভুইলা গেলেও এখন একটু কইরা তাকায় দেখেন আর মনে করার চেষ্টা করেন সেই আগের মজিবুর মিয়া আর আপনাদের সামনে দাঁড়ানো এই এখনকার মজিবুর মিয়া। কি কোনো পার্থক্য পান? এই অবস্থার পেছনে কে দায়ী জানেন? দায়ী ওই লতু হাওলাদার। এই ঘটনার অনেক কিছুই উপস্থিত গ্রামবাসীর অনেকে জানে, আবার অনেকে জানে না। কিন্তু এই মুহূর্তে দুলাল মেম্বারের কাছ থেকে এমন গোছানো ভাষায় কথা শুনে তাদের সবার ভেতরেই কেমন যেন একটা সাড়া লেগে গেল। দুলাল মেম্বার বলল, এর মাইয়া আরশির কথা মনে আছে? মা মরা সেই মাইয়াটা কই? তার কোনো খোঁজ খবর আর কেউ পাইছে? সে তো সেই মাইয়ার বাপ। তার কেমনে এই এতগুলা বছর কাটছে একবার চিন্তা কইরা দেখেন তো। তার জায়গায় নিজেরে চিন্তা কইরা দেখেন একবার। দুলাল মেম্বার এবার শেষ কথাটা বলল, মজিবুর মিয়া সামনে নির্বাচনে ইলেকশন করব। আপনাদের কাছে আমার অনুরোধ, যজাতিপুরটারে আবার আগের যজাতিপুরে ফিরাই নিতে একটু সাহায্য করেন। উপস্থিত জনতার কেউ কেউ জানালো তারা সঙ্গে আছে, কেউ কেউ কোনো কথা বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল কিংবা পাশের জনের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছে। তবে যশোদা স্যার ভালো করেই জানেন তাদের আজকের এই প্রকাশ্য উপস্থিতি ছিল আব্দুল মুমিনের বিপক্ষে একটা অভাবিত ট্রাম্প কার্ড। জালাল কাজীর খুনের প্রতিশোধ হিসেবে তারা যে এইরকম একটা খেলা খেলতে পারে সেটা আব্দুল মুমিন চিন্তাই করতে পারবে না।
কিন্তু এর জবাব হিসেবে সে এখন লতু হাওলাদারকে নিয়ে এভাবে প্রকাশ্যে আসতেও পারবে না। সুতরাং সে খেলার চেষ্টা করবে অন্য কোনো পথে। যশোদা স্যারের ধারণা সেই অন্য পথের খেলাটা তিনি ধরতে পারছেন। তবে আব্দুল মমিন সহ বহু খেলেছে তিনি আর তাকে খেলতে দিতে চান না। সেই রাতে তিনি মজিবুর মিয়াকে আড়ত থেকে বাড়িতে পাঠিয়ে দিলেন। বললেন মজিবুর মিয়া এখন থেকে বাড়িতেই থাকবে। যশোদা স্যারও রাতটা নিশ্চিন্তে ঘুমালেন। পরদিন দুপুর নাগাদ দুলাল মেম্বার আর গালকাটা বশিরকে ডেকে পাঠালেন যশোদা স্যার। তাদের মধ্যে অতি গোপনে কি কথা হলো তা জানা গেল না। তবে বিকেলবেলা যশোদা স্যার আর গালকাটা বশির সহ 6 জনের একটা দল চলে এলো মজিবুর মিয়ার বাড়িতে। তারপর মজিবুর মিয়াকে ডেকে যশোদা স্যার বললেন, তোমার শ্বশুর বাড়িতে খবর দাও, কাল পরশুর মধ্যে তোমার শ্বশুর মজিদ ব্যাপারকে আসতে বলো। তারপর তোমার মেয়ে তহুরা আর বউ লাইলিকে আপাতত কিছুদিনের জন্য স্টিমার ঘাটা পাঠাই দাও। মজিবুর মিয়া বলল, আচ্ছা, এইটা আমিও একবার চিন্তা করছিলাম। যশোদা স্যার বললেন, আরেকটা কথা, আজ রাতে এই বাড়িতে যেন কেউ না ঢুকে, কেউ যেন বেরও হয় না, তোমার বউও না। মজিবুর মিয়া বলল, আচ্ছা। কথাবার্তা শেষে 6 জনের দলটা নেমে গেল মজিবুর মিয়ার বাড়ির পেছন দিকের নিচু জমিতে। পানি বাড়ছে, তবে এখনো হাঁটু পানির বেশি উঠেনি। হাঁটু পানিতেই বড় লম্বা হোগলা বাঁশের পাতা জন্মেছে। সেই হোগলা পাতার আড়ালে আড়ালে 6 জনের দলটা গিয়ে উঠল সেই হিন্দু পরিত্যক্ত বাড়িতে। তারপর তারা লুকিয়ে রইল ভাঙা মন্দিরটার ধ্বংসাবশেষের ভেতর। প্রতিটি মুহূর্ত যেন দমবন্ধ অপেক্ষার প্রহর। বিকেল থেকে সন্ধ্যা গড়ালো, সন্ধ্যা থেকে রাত। প্রচণ্ড মশার উৎপাতে পাগল প্রায় অবস্থা, কিন্তু উপায় নেই। মুহূর্তের ভুল ডেকে আনতে পারে মৃত্যু। রাত 10টার দিকে সেই হাঁটু পানিতে ছপ ছপ শব্দে তুলে একটা ডিঙ্গি নৌকা এসে ভিড়ল পরিত্যক্ত বাড়ির ভিটেতে। 2 জন লোক নামলো নৌকা থেকে। বাকি 6 জন নৌকা বেয়ে আবার ফিরে গেল। লোক 2 জন অন্ধকারে এসে ঠিক মন্দিরটার সামনেই বসলো। একজন বিড়ি ধরাতে ধরাতে বলল, মজিবুর মিয়া বাড়িতেই তো আছে। আরেকজন বলল, হ, এই ঘন্টাখানেক আগেও খবর পাইছি। প্রথম জন বলল, সে না এতদিন আড়তে থাকতো। দ্বিতীয় জন বলল, মরণ থাকলে মানুষে বিলাত থেকেও টাইনা জজাতিপুর নিয়ে আসতে পারে। প্রথম জন বলল, অপারেশন কখন শুরু করব? এখনই যাই, কাম শেষ কইরা গিয়া ঘুমাই থাকবো। দ্বিতীয় জন বলল, মমিন ভাইয়ের করা নির্দেশ, মাইত্রের ছাড়া কাম করণ যাইব না। তারা মাঝরাতের অপেক্ষা করতে থাকলো, কিন্তু তাদের জীবনে আর মাঝরাত এলো না। গালকাটা বসি নিজের হাতে তাদের খুন করলো। তালেব মাঝি, হারাধন আর জালাল কাজীর মতো এই 2 জনেরও গলার নালি কেটে খুন করা হলো। লাশ 2টি সেখানে ফেলে রাখা হলো। কাঁধে করে নিয়ে আসা হলো জজাতিপুর বাজারে। তারপর ভোর রাতের দিকে বাড়ি থেকে ডেকে আনা হলো দুলাল মেম্বার আর মজিবুর মিয়াকে। ভোরের আরো ফুটলো জজাতিপুর বাজারে। সেই বটগাছের তলায় মানুষের ভিড় বাড়তে থাকলো। বটগাছের নিচের বাঁধানো বেদিতে 2টো লাশ পড়ে আছে। এদের খুনের ধরন অবিকল জালাল কাজী, তালেব মাঝি কিংবা হারাধনের খুনের ধরনের মতো। গলার নালি কেটে খুন। মৃত 2 জনকে গায়ের লোকজন চেনে না, কারণ এই 2 জন হলো আব্দুল মমিনের দলের নতুন লোক। এরা কখনো প্রকাশ্যে আসেনি, ফলে এদের গালকাটা বশিরের লোক বলে চালিয়ে দিতে কোনো সমস্যাই হলো না। সবচেয়ে বড় কথা, গ্রামের মানুষ যেন তীব্র ক্ষোভে ফুঁসে উঠল। নিরীহ খেটে খাওয়া মানুষগুলো হঠাৎ যেন জেগে উঠল। মজিবুর মিয়া তাদের শান্ত করল। তারপর ভাঙা ভাঙা উচ্চারণে সে বলল, আপনারা যদি বিপদে আপদে একজোট হইয়া পাশে দাঁড়ান, তাহলেই আর কিছু লাগবে না।
আমারে যখন এই বাজারে এতগুলো মানুষের সামনে বইসা মাত্র 5-6 জন মানুষ মিলা মারলো, তখন যদি আপনারা সবাই মিলে আমার পাশে দাঁড়াইতেন, সবাই একসাথে মিলা, তাহলে ওই 5-6 জনে কি করতো? পারতো কিছু করতে? এবার সমস্বরে আওয়াজ উঠল, না। আব্দুল মমিন আর লতু হাওলাদারের হাতে থাকা খেলার তাস হঠাৎ খপ করে পাল্টে গেল। যশোদা স্যার এমন অবিশ্বাস্য চাল চালবেন এটা তাদের কল্পনায়ও ছিল না। তারা বুঝে গেল যে এই খেলায় তারা হেরে গেছে। এই খেলায় তাদের আর জেতার আশা নেই, কোনোভাবেই না। কিন্তু দৃশ্যপটে আবারও সেই মজিবুর মিয়া। লতু হাওলাদারের শুকনো ক্ষতে নতুন করে যেন প্রদাহ শুরু হলো। সে আব্দুল মমিনের হাত জোড় করে এসে বলল, যা করার এখনই করতে হবে মমিন ভাই। আব্দুল মমিন বলল, করার তো আর কিছু নাই, আমরা জীবনেও আর ইলেকশন জিততে পারবো না। লতু হাওলাদার বলল, ইলেকশনে জেতার কথা বাদ দেন, কিন্তু পুরা খেলায় তো আমরা হাইরা যেতেছি। আব্দুল মমিন বলল, কিন্তু কোনো খেলায় তো আর জেতার কোনো উপায় নাই। লতু হাওলাদার বলল, আছে, উপায় আছে। আব্দুল মমিন মনোযোগ দিয়ে তার উপায় শুনল। উপায় শুনে আব্দুল মমিনের চোখ কুঁচকে যাওয়া উপায়। সে বলল, তার সম্পর্কে আপনার ধারণা নাই, সে কে এটা আপনি জানেন না। জানি আমি। এই ঘটনা ঘটালে পুরা দেশে জিনিসটা লটাইয়া যাইব, তখন অবস্থা হইব আরো খারাপ। লতু হাওলাদার বলল, কিন্তু এই সব কিছুর মূলে একমাত্র সে। চিন্তা কইরা দেখেন, বাদ বাকি আপনার বিবেচনা। সে শেষ মানে আরগুলো এমনিতেই শেষ। তো জিনিসটা অন্য কোনোভাবে ঘটনা যায় কিনা সেইটা দেখা যায়। আব্দুল মমিন গভীর চিন্তায় পড়ে গেল। গভীর চিন্তা শেষে সে সিদ্ধান্ত নিল কাজটা সে করবে। সে এমনিতেও শেষ, অমনিতেও শেষ। তাছাড়া মৃত লোকমানের সেই নৃশংস খুনের আসল প্রতিশোধটাই বা বাকি থাকবে কেন? মজিবুর মিয়া তার মামা বা শ্বশুর মজিদ ব্যাপারীকে খবর দিয়ে আনালো। সে তার হাতে একটা গোপন দলিল দিল। দলিলে তহুরার নামে 5 বিঘা জমি লিখে দেওয়া। এই জমি মজিবুর মিয়া কিনেছিল তার ট্রলার কেনার একমাত্র প্রথম দিকে। মজিদ ব্যাপারীর হাতে দলিলখানা দিয়ে মজিবুর মিয়া বলল, আমি চাইছিলাম আপনি লাইলি আর তহুরারে স্টিমার ঘাটা নিয়ে যান। এইখানকার পরিস্থিতি খুব খারাপ, কখন কি হয় বলা যায় না। কিন্তু আমার ধারণা লাইলি যাইব না, তয় কিছুতেই তহুরারে রাইখা যাইয়েন না, তহুরারে নিয়ে যাইয়েন। মজিদ ব্যাপারী গম্ভীর গলায় বলল, দেখি কি করণ যায়। কিন্তু মজিদ ব্যাপারীও কিছু করতে পারল না। মজিবুর মিয়ার কথা সত্যি হলো, লাইলি যেতে রাজি হলো না। মজিদ ব্যাপারী তহুরাকে নিয়ে চলে গেল। যজাতিপুরে যশোদা স্যারের কাজ গোছানো হয়ে গেছে। মাত্র কয়েকটা দিনে তিনি সব হিসাব নিকাশ পাল্টে দিয়ে সবাইকে চমকে দিলেন। যেহেতু যজাতিপুরে আর কোনো কাজ নেই, সুতরাং দিন 3 বাদে তিনি মালোপাড়া ফিরে গেলেন। কয়েকদিন পর কি একটা জরুরি কাজে তাকে ঢাকায় যেতে হবে। এর 1 সপ্তাহ পর যশোদা স্যার ঢাকার উদ্দেশ্যে রওনা দিলেন। কিন্তু এরপর তার আর কোনো খোঁজ খবর পাওয়া গেল না, কোথাও না। তার খোঁজ খবর পাওয়া গেল দিন 15 দিন পর। যশোদা স্যারের খোঁজ পাওয়া গেল মোগলগঞ্জ থেকে মাইল 3 উত্তরে মিয়াপুর গায়ের দিকে। সেখানে নতুন বড় রাস্তা হচ্ছে, ইট বালু সিমেন্ট নিয়ে বড় বড় ট্রাক আসছে। যশোদা স্যারের লাশ পড়েছিল সেই নতুন রাস্তায়। লাশ দেখে মনে হলো তিনি মারা গেছেন ট্রাক চাপায়। তার মৃত্যুতে নড়ে চড়ে বসলো দেশের প্রশাসন, মিডিয়া, রাজনৈতিক দল। যৌবনে এই মানুষটা কত বড় বড় জাতীয় আন্দোলনে দাপিয়ে বেরিয়েছিলেন ঢাকার রাজপথ। সেই মানুষটার এমন মৃত্যু হলো দেশের কোনো এক বিচ্ছিন্ন প্রত্যন্ত এলাকায়। এতদিন ধরে আড়ালে থাকা এই বিশাল প্রত্যন্ত জনপদ হঠাৎ করেই যেন উঠে এলো আলোচনায়।
সুজাতা রানী মারা গেছেন খবর পেয়ে আশিস মিলিকে নিয়ে কলকাতা গেল। ফিরল মাসখানেক পর। সঙ্গে ফিরলেন সুকরঞ্জন ডাক্তারও। কিন্তু এই সুকরঞ্জন ডাক্তারকে যেন আশিস চেনে না। আসলে সময় যে কখন চলে যায় কি দ্রুত, তখন বোঝা যায় না। বোঝা যায় সময়ের ফলে যাওয়া আচর দেখে। সুকরঞ্জন ডাক্তারের মতন প্রাণোচ্ছল মানুষটা কেমন বুড়িয়ে গেছেন, যেন সোজা হয়ে হাঁটতে পারেন না। অনেকটাই ঝুঁকে গেছেন সামনের দিকে, চোখেও ঠিকমতো দেখেন না। কত মানুষকে ছায়া দিয়ে আগলে রাখা সেই বিশাল বটবৃক্ষের মতো মানুষটা নিজেই যেন আজকাল আশ্রয় খুঁজছেন, ছায়া খুঁজছেন। এই হলো জগতের রীতি, এক অদ্ভুত চক্র। এই চক্র চলতেই থাকে। এই চক্রই চক্র, কেবল মানুষগুলো ভিন্ন। এই চক্র চালক হচ্ছে সময়। সময় তোমাকে বীজ করবে, চারা করবে, গাছ করবে, বিশাল ছায়াদায়ী বটবৃক্ষ করবে। তারপর ধীরে ধীরে বিস্তৃত শিকড় জুড়ে ঘুন পোকা ধরবে। ডালপালা পাতারা ক্রমশই শুকিয়ে ঝরে পড়বে। তারপর একসময় মৃত্যু। এই গল্প চলতেই থাকে, অসীম মহাকালের গল্প। সুকরঞ্জন ডাক্তার সেই গল্পের খুব ছোট্ট একটা অংশ, খুব ছোট্ট। কিন্তু ঘুরে ফিরে গল্পগুলো তো সবারই থাকে, সেই একই। জন্ম, শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, তারপর মৃত্যু, আবার কারো জন্ম, আবার সেই একই গল্প, চক্রের গল্প। সুকরঞ্জন ডাক্তারের আজকাল কিছুতেই যেন কোনো আগ্রহ নেই। সারাদিন ড্রয়িং রুমে বসে থাকেন, কারো সঙ্গে ইচ্ছে করে কথাও বলেন না। মাঝে মাঝে একা একা হাঁটতে বের হন। তখন মালোপাড়ার কথা খুব মনে পড়ে, তবে খুব একটা আগ্রহ পান না। কই যাবেন? সেখানে কিছুই কি আগের মতন আছে? সেই বাড়ি ঘর গৃহস্থালী, সেই মানুষগুলো, তারা কেউ কি সুকরঞ্জন ডাক্তারের কথা মনে করে? অসুখ হলে কিংবা খেতে লাউ আলু তরকারির ফলন হলে কি তারা ভাবে, যাই আগে ডাক্তার সারবে দিয়া, তারপর নিজেরা খাই? ভাবে তারা, নাকি তাকে ভুলেই গেছে? সুকরঞ্জন ডাক্তার পরিবর্তন মেনে নিতে পারেন না। পরিবর্তন মেনে নিতে তার এত কষ্ট হয়, এত কষ্ট। কিন্তু জগতের সবকিছুর নিয়ন্তা যেখানে সময়, সেখানে পরিবর্তন না মেনে উপায় কি? এক রাতে খাবার টেবিলে বসে সুকরঞ্জন ডাক্তার হঠাৎ আরশির কথা জানতে চাইলেন। আশিস তাকে আরশির পুরো ঘটনা বিভিন্ন সময় জানিয়েছে, কিন্তু শেষ 2 বছরে ধরে তেমন কিছুই জানানো হয়নি। আছে মোটামুটি জানালো। চারপাশের বিষাদ জগৎ থেকে একটা মাত্র জিনিস যেন সুকরঞ্জন ডাক্তারকে আগ্রহী করে তুলল। তার হঠাৎ মনে হলো, এই মানব জীবন কি বিচিত্র, কি বিস্ময়কর। সেই আরশি, এই তো যেন সেদিনের কথা। বৃষ্টি কাদায় মাখামাখি হয়ে মজিবুর মিয়া ছুটে এলো। তার স্ত্রী নীলুফা বানু অসুস্থ, বাচ্চা হবে। তার ব্যাগ নিয়ে আগে আগে দৌড়ে গেল মজিবুর মিয়া। উঠানে পাড়া দিয়ে শুনে বাচ্চা কাঁদছে, বাচ্চার মা মারা গেছে। সেই আরশি, কি অদ্ভুত অবিশ্বাস্য এই জীবন, এই সময়। আরশি এতটা বছর ধরে আর একবারের জন্য যযাতিপুর যায়নি। মজিবুর মিয়ার সঙ্গে আর কখনোই দেখা হয়নি। আচ্ছা, মজিবুর মিয়া কেমন আছে? বেঁচে আছে তো? সুকরঞ্জন ডাক্তারের বুকের ভেতর থিতিয়ে আসা রক্তরা মুহূর্তেই যেন আবার উষ্ণ হয়ে উঠল। সেই চেনা পথ, চেনা মানুষ, চেনা গন্ধের জন্য বুকের ভেতরটা কেমন হাহাকার করে উঠল। সে আশিসকে বলল আরশিকে একদিনের জন্য বাসায় নিয়ে আসতে। আরশি এলো এক সন্ধ্যাবেলা। সে ঘরে ঢুকেই থমকে দাঁড়ালো।
সুকরঞ্জন ডাক্তার বসে আছেন ড্রয়িং রুমে। তার মাথায় সুকরঞ্জন ডাক্তারের একটা ছবি সবসময় গেঁথে ছিল, কিন্তু আজ এত বছর পর মানুষটাকে সামনাসামনি দেখে মানুষটার জন্য তার কেমন যেন মায়া হতে লাগলো। মনে হলো বিশাল শূন্য চরাচরে একা একটা বুড়ো বৃক্ষ, ঝড় ঝাপটায় ক্লান্ত, যে কোনো সময় শেকড় সহ উপড়ে পড়বে। এখন কেবল সেই উপড়ে পড়ার অপেক্ষা। সুকরঞ্জন ডাক্তারের সঙ্গে আরশির কখনো কথা হয়নি, কিন্তু তিনি চোখ তুলে এক পলক তাকিয়ে খুব চেনা মানুষের মতোই করে বললেন, আয় বয়। আরশি বসলো। সুকরঞ্জন ডাক্তার বললেন, তুই কি জানোস যে তুই একটা বিরাট অন্যায় করছস? আমার ক্ষমতা থাকলে আমি তোরে কঠিন শাস্তি দিতাম। আরশি খানিকটা বিভ্রান্ত হয়েছে। সে বিভ্রান্ত দৃষ্টিতে সুকরঞ্জন ডাক্তারের দিকে তাকিয়ে রইল। সুকরঞ্জন ডাক্তার বললেন, মানুষের জীবন খুব ছোট। এই ছোট্ট জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি জানোস? আরশি বলল, জানি। সুকরঞ্জন ডাক্তার বললেন, বল। আরশি খুব ধীরে কিন্তু খুব স্বাভাবিক গলায় বলল, সময়। সুকরঞ্জন ডাক্তার খানিক অবাক হলেন। এই সময়ের এই বয়সী একটা মেয়ের কাছ থেকে এমন উত্তর তিনি আশা করেননি। তিনি গম্ভীর গলায় বললেন, যা, তোর শাস্তি মাফ করে দিলাম, যদিও তুই সেই সময়ের সঙ্গে বড় অন্যায় করছিস। আরশি কিছু বলল না, সে চুপচাপ বসে রইল। সুকরঞ্জন ডাক্তার বললেন, এই এতটা বছর একবারও মনে হয় নাই যে বাবার সঙ্গে দেখা করা দরকার? যে কোনো উপায়ে হোক তারে জানানো দরকার তুই কই আসোস, কেমন আসোস। একবারও মনে হয় নাই এই এতটা সময় সেই মানুষটা কেমন কইরা বাইচা আছে না মইরা গেছে, একবারও জানতে ইচ্ছা করে নাই? আরশি জানে না সে কি বলবে। ঠিক এই মুহূর্তে তার মনে হলো জগতের মানুষের চেয়ে বিচিত্র প্রাণী আর নেই। এই ছোট্ট সহজ অথচ অবশ্যম্ভাবী বিষয়টা কি করে কি যেন এই এতটা দিন ধোঁয়াশা হয়েছিল। শুধু তার কাছে কেন, তার চারপাশে থাকা রুবিনা আশিসের কাছেও। অবশ্য প্রথম দিকের ঘটনা, পরিস্থিতি আর হিসাব নিকাশের বেড়াজালে আটকে ছিল বিষয়টা, কিন্তু তারপর যত দিন গড়িয়েছে সবাই যার যার কাজে কি ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে। সে মুখ ফুটে কারো কাছে কখনোই কিছু বলতে পারতো না। কত কত রাত কি ভয়ঙ্কর তীব্র যন্ত্রণায় ছটফট করেছে সে, কিন্তু কারো কাছে বলতে ইচ্ছে হতো না, কারো কাছেই না। কেন হতো না সে জানে না, কিন্তু আজ এই মুহূর্তে মনে হচ্ছে মানুষ কি ভয়ঙ্কর স্বার্থপরই না সে। জগতে কত কিছুরই কোনো উত্তর নেই, হয়তো সেই সব উত্তরহীন কত কিছুর ভেতর টুপ করে ডুবে রইবে তার এই অব্যাখ্যেয় আচরণ। কিন্তু আসলে কি অব্যাখ্যেয়, নাকি সে প্রতিটি দিন প্রতিটি মুহূর্তকে নিদারুণ চেষ্টায় অপেক্ষা করে গেছে সময়ের, তার সময়ের, একান্ত নিজের সময়ের। সে জানে না সবকিছু কেমন এলোমেলো লাগে আরশির। সুকরঞ্জন ডাক্তার বললেন, আমি কিছুদিনের মধ্যেই মালোপাড়া যাব, তুই আমার সঙ্গে যাবি। আরশির মনে হলো সে একটা তীব্র ঝাঁকুনি খেলো। তার পায়ের আঙ্গুল থেকে মাথার চুল অবধি সেই ঝাঁকুনিতে কেঁপে উঠল। জজাতিপুর,
এই এতটা দিন সে অজস্রবার জজাতিপুরের কথা ভেবেছে, কিন্তু কোনো এক অদৃশ্য পর্দা যেন ঝুলেছিল বাস্তব আর ভাবনার মাঝখানে। তার কখনোই মনে হতো না যে জজাতিপুর যাওয়া সম্ভব। মনে হতো ওটা কোনো বাস্তব জগৎ নয়, এ তার কল্পনা সৃষ্ট এক জগৎ। বাস্তবে জজাতিপুর বলতে কিছুই নেই। এমনকি এই ভাবনাগুলো একটা সময় এসে অবচেতন মনের ভেতরেও হয়তো বাসা গেড়ে বেশ বসেছিল। তার বাবা, সেই চালতা গাছ, আম্বরী বেগমের কবর, এই সব কিছুই যেন বাস্তব জগতের কিছুই নয়। এই সব কিছুই যেন অন্য কোনো জগতের, যেন কেবলই তার চিন্তার জগৎ, কল্পনার জগৎ, মন খারাপের একলা মুহূর্তগুলোর একান্ত ভাবনার জগৎ, যার বাস্তব কোনো অস্তিত্ব নেই, কখনো ছিল না। সে কল্পনায় যার প্রতিটি দৃশ্য, প্রতিটি চরিত্র নিজে নিজেই তৈরি করেছে হাসি, কান্না, আনন্দ, বেদনার গল্পগুলো। আজ এই মুহূর্তে এসে তার হঠাৎ মনে হলো, তার অবচেতন মনে গেড়ে বসা সেই বাস্তব আর ভাবনার মাঝখানে থাকা অদৃশ্য কিন্তু শক্তিশালী পর্দাটা যেন হঠাৎ খসে পড়ল। যেন সে ছুটে এই ঘর থেকে বেরোলেই পৌঁছে যেতে পারবে তার বাড়ির উঠানে। শুধু এই ঘরের দরজাটুকু ডিঙানের পালা। আরশি হোস্টেলে ফিরল পরদিন। তার বুকের ভেতরটা কেমন ছটফট করতে লাগলো। এই ছটফটানির দিনগুলোতে তার বাড়ির কথা মনে হয়, আম্বরী বেগমের কথা মনে হয়, বাবার কথা মনে হয়। তার মনে হয় চালতা গাছটার কথা, তার তলায় পড়ে থাকা ধবধবে সাদা ফুলগুলোর কথা। আর কিছু কি মনে হয়? আরশি অনেকক্ষণ ভাবলো। আজকাল সবচেয়ে বেশি বোধ হয় মনে হয় না দেখা সেই মানুষটার কথা। আচ্ছা, সে তো বলতে গেলে মানুষটাকে দেখেইনি। তার জন্মের কিছুক্ষণের মধ্যেই মানুষটা মারা গিয়েছিল। তাহলে কেন তার এমন মনে হয়? আরশি বোঝে না। এই জগৎ সংসারের অনেক নিয়মই সে আজকাল বুঝে না। আরশির হঠাৎ অদ্ভুত একটা ইচ্ছে হলো। তার এই মুহূর্তে চুপচাপ তার মায়ের কবরটার পাশে বসে থাকতে ইচ্ছে হচ্ছে। চুপচাপ, একা, একদম একা, দীর্ঘ সময়। কিন্তু কিভাবে? সে তার মার কথা কখনো কাউকে কিছু জিজ্ঞেস করেনি, না আম্বরী বেগমকে, না মজিবুর মিয়াকে। তবে অনেক কথাই সে শুনেছে। সে জানে মোগলগঞ্জের উত্তরে মাইল 5 গেলেই মিয়াপুর গ্রাম, সেখানে তার মায়ের নানা বাড়ি। সেই বাড়ির কোথাও না কোথাও তার মা নীলুফা বানু শুয়ে আসছে। তার কবরটা কি এখনো আছে, নাকি ঝড় বাদল বন্যায় মিশে গেছে মাটির গভীরে? হতভাগ্য এক মানুষ, যার কবরটাও হতভাগ্য। যে হতভাগ্য কবরটার পাশে প্রবল ভালোবাসা নিয়ে তার স্বামী কখনো দাঁড়িয়ে থাকেনি, প্রবল মমতা নিয়ে তার সন্তান কখনো দাঁড়িয়ে থাকেনি। এমনকি তারা জানেই না কোথায় কোন মাটির উদরে শুয়ে আছে সে। প্রবল ভালোবাসাময় প্রার্থনা নিয়ে সেই মাটি হয়তো কেউই কোনোদিন একটুখানি ছুঁয়ে দেখেনি। আচ্ছা, মার কবরটা যদি সে ছুঁয়, তাহলে কি সে মায়ের স্পর্শ পাবে? এই এতটুকু স্পর্শ, এতটুকু। সামনেই পরীক্ষা। টেলিভিশন প্রোগ্রামটা নিয়ে কি করবে ভাবছে আরশি। পুরোপুরি ছেড়ে দিতে চাইলে ওরা বিপদে পড়ে যাবে। তাছাড়া এটা এখন তার দরকারও। সে আজকাল ভালোই টাকা পায় ওখান থেকে। রুবিনা বা আশিসের কাছ থেকে আর নিতে হয় না, বরং যা টাকা পায় নিজের খরচ শেষে কিছু বেঁচেও যায়। আসিফের সঙ্গে দেখা হলো অনেকদিন পর।
সেই উত্থাল পাতাল বৃষ্টির মাতাল রাতের পর আসিফের সঙ্গে তার সম্পর্কটাও বদলে গেল। তাদের মধ্যে কি প্রেম হয়ে গেল? তারা তুমি করে বলে। একজন আরেকজনের হাত ধরে বসে থাকে, রাস্তায় হাঁটে, নিয়মিত যোগাযোগ হয়, কথা হয়, দেখা হয়। কিন্তু আরশি জানে না এই সম্পর্কের নাম ভালোবাসা কিনা। সবকিছুর পরও কোথায় যেন একটা ফাঁক রয়ে গেছে। এটা আসিফও টের পায় না। যে প্রবল ভালোবাসার আকুতি নিয়ে এসেছিল তা যেন সে ঠিক মিলাতে পারে না। কোথাও যেন কিছু একটা নেই। নাকি মানুষের ভাবনাটাই এমন, সে থাকে ঘোরের জগতে, সেখানে সবকিছুই তেমনই থাকে যেমন সে চায়। কিন্তু বাস্তব সেই ঘোরটাকে ভেঙে ফেলে দেওয়া খায় চাওয়া আর পাওয়ার হিসাব মেলানো কত কঠিন। নাকি এই হিসাব কখনোই আর মেলে না। আসিফের সঙ্গে আরশির দেখা হলো দীর্ঘদিন পর। আসিফ ওর ফাইনাল পরীক্ষার জন্য ছুটি নিয়েছিল। পড়াশোনার ব্যস্ততাও ছিল খুব বেশি। আরশি বলল, তুমি মোটা হয়ে গেছো। আসিফ বলল, তুমি শুকিয়েছ। আরশি হাসলো। আমরা সবসময় খুব উল্টো, তাই না? আসিফ বলল, উল্টো কিনা জানি না, তবে আলাদা। আরশি বলল, আমরা সবাই তো আলাদা। আসিফ বলল, হ্যাঁ, অথচ তা জেনেও আমরা সবসময় নিজের মতো কাউকে খুঁজি। আরশি বলল, এর কারণ মানুষ নিজেকেই সবচেয়ে বেশি ভালোবাসে। আসিফ বলল, তাই কি? আরশি বলল, মানুষ এই জগতে নিজের সবচেয়ে বেশি ভালো আর কাউকে ভালোবাসে না। ধরো একজন মা, সে তার সন্তানের অসুস্থতায় উৎকণ্ঠিত হয়, পাশে সারা রাত জেগে রয়, মারা গেলে চিৎকার করে কাঁদে, আবার সুস্থ হয়ে গেলে আনন্দিত হয়। এর কারণ কি? এটা কি সন্তানের জন্য? আমার কিন্তু তা মনে হয় না। আমার কি মনে হয় জানো? আমার মনে হয় সে আসলে তার নিজের কষ্টের জন্য কাঁদে। তার সন্তান যদি কষ্ট পায় তাহলে সেও কষ্ট পায়। যদি এমন হতো সে তার সন্তানের অসুস্থতায় কষ্ট পাচ্ছে না, তাহলে সে কিন্তু কাঁদতো না। আসিফ বলল, অনুভূতি তো এমনই। মানুষ নিজেকে ভালোবাসে বলেই অন্যকে ভালোবাসে, অন্যকে ঘৃণা করে। আরশি বলল, ঠিক তাই। তাহলে কি দাঁড়ালো? মানুষ নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসে বলেই সে তার সারা জীবনের জন্য নিজের মতো কাউকে চায়, কিন্তু সে কখনোই অন্যের মতো হতে চায় না। আরশি আর আসিফ হঠাৎ চুপ করে রইল অনেকক্ষণ। তারপর আসিফ বলল, আমি জানি আমি তোমাকে ছুঁতে পারি না। আরশি হাত বাড়িয়ে দিয়ে বলল, এই নাও, ছুঁয়ে দাও। আসিফ বলল, ছুঁয়ে দেওয়া এত কঠিন কেন? আরশি বলল, আমি কি তোমাকে ছুঁয়ে দিতে পারি? আসিফ বলল, পারো। আরশি বলল, তাহলে তুমি পারো না কেন? আসিফ বলল, হয়তো তোমাকে বুঝে উঠতে পারি না বলে।
আরশির কেন যেন মনে হলো আসিফের এই কথাটা খুব সত্যি। খুব। মানুষ যতক্ষণ না অবধি অন্য মানুষকে বুঝে উঠতে পারে ততক্ষণ পর্যন্ত কেউ কাউকে ছুঁয়ে দিতে পারে না। মানুষ বেশিরভাগ সময়ই মোহগ্রস্ততাকে ছুঁয়ে যাওয়া ভেবে ভুল করে। আরশি বাড়ি যাওয়ার জন্য গোছগাছ করছে, আর দিন 10 মধ্যেই সে বাড়ি যাবে। প্রতিটি মুহূর্ত তার যে কি অস্থিরতায় কাটছে। অবাক করা বিষয় হচ্ছে বাড়ি যেতে তার কেন যেন ভয়ও করছে। মনে হচ্ছে যদি বাড়িতে গিয়ে এমন কিছু দেখে যেটা সে দেখতে চায় না, যেটা ভয়ঙ্কর। সবচেয়ে ভালো হয় সব কিছুর জন্য নিজের মনে মনে প্রস্তুতি নিয়ে রাখলে। সেদিন সন্ধ্যায় হঠাৎ হোস্টেলে এসে হাজির আসিফ। আরশি গেস্ট রুমে তাকে দেখে অবাক। আসিফের সঙ্গে ঢাউস সাইজের ব্যাগ। আরশি বলল, কি ব্যাপার, কোথাও যাচ্ছ? আসিফ বলল, হ্যাঁ, অফিসের বিশেষ অ্যাসাইনমেন্ট, মোগলগঞ্জ যাচ্ছি। আরশি চমকে উঠল। মোগলগঞ্জ? আসিফ বলল, হ্যাঁ, বাবু যশোদা জীবন দে নামের বিখ্যাত একজন মারা গেছেন। এককালে ডাক সাইডে কমিউনিস্ট ছিলেন, তবে ধারণা করা হচ্ছে এটা খুন। উনি একসময় জাতীয় রাজনীতিতে নানানভাবে সক্রিয় ছিলেন, তারপর দীর্ঘদিন আর সেইভাবে খোঁজ খবর ছিল না। এখন ওই রকম একটা প্রত্যন্ত জায়গায় উনি মারা গেলেন। মৃত্যুটাও স্বাভাবিক মনে হচ্ছে না, বড় অ্যাসাইনমেন্ট। আরশি চমকে ওঠা গলায় বলল, মোগলগঞ্জের কোথায়? আসিফ বলল, বিস্তারিত তেমন কিছু জানি না, গিয়ে বের করতে হবে। তবে গ্রামটার নাম সম্ভবত মিয়াপুর, মোগলগঞ্জ থেকে খানিকটা উত্তরে। আরশি হঠাৎ বলল, তুমি কি একটু লেট করতে পারবে? আসিফ অবাক গলায় বলল, কেন? আরশি আসিফের কথার কোনো জবাব দিল না। সে হোস্টেলের ফোন থেকে আশিসের বাসায় ফোন করল। ফোন ধরলেন সুকরঞ্জন ডাক্তার। আরশি তাকে কি সব জিজ্ঞেস করলো। তারপর ফোন রেখে এসে একটা কাগজ হাতে দিল আসিফের। তারপর বলল, কাগজের ঠিকানায় যেই বাড়িটার কথা লেখা আছে, এই বাড়িটা একটু কষ্ট করে খুঁজে বের করবে। আমার ধারণা মোগলগঞ্জ বাজারের কোথাও না কোথাও এখন মোবাইল ফোনে কথা বলার ব্যবস্থা হয়েছে। তুমি বাড়িটার খোঁজ পেলে আমাকে একটু কষ্ট করে ফোন করে জানিও, খুব গুরুত্বপূর্ণ। আসিফ কাগজটা চোখের সামনে ধরল। সেখানে গোটা গোটা অক্ষরে লেখা, জাহাঙ্গীর মাতুব্বরের বাড়ি মিয়াপুর, কাঠের ব্যবসা করতেন। সুকরঞ্জন ডাক্তার আর আরশির যাওয়া পেছালো, কারণ গত কদিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কমলো 3 দিনের দিন। আরশি গায়ে যাচ্ছে জজাতিপুর। কত বছর পর, কত বছর। আরশি কোনো কিছুই ভাবতে পারছে না। তার সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। মনে হচ্ছে একটা মানব জনমে কিছু মানুষের জন্য রয়েছে অনেকগুলো জগৎ। সে অনেকগুলো জগতের মধ্যে একটা মাত্র জগৎ সত্যি, আর বাদবাকি জগৎগুলো সব মিথ্যে, সব বিভ্রম, সব মায়া। তার
তার মতো মানুষগুলোর সেই প্রত্যেকটা জগতেই কখনো না কখনো বাস করতে হয়। আরশির মনে হচ্ছে সে তেমনই এক জগৎ থেকে অন্য আরেক জগতে যাচ্ছে, কিন্তু সে আসলে জানে না তার কোন জগৎটা সত্যি আর কোন জগৎটা বিভ্রম। যশোদা স্যার নেই। গালকাটা বশির যেন মুহূর্তেই উন্মাদ হয়ে গেল। এই বশিরকে এতদিনে দেখেনি দুলাল মেম্বার কিংবা মজিবুর মিয়ার কেউই। যশোদা স্যারের সামনে সুবোধ শিষ্য হয়ে থাকা গালকাটা বশির যেন মুহূর্তেই হয়ে উঠল উন্মত্ত আগুন। রীতিমতো বদ্ধ উন্মাদ হয়ে গেল সে রাতেই দলবল দিয়ে মোঘলগঞ্জ গেল গালকাটা বশির। এই মুহূর্তে মোঘলগঞ্জ যাওয়ার মতো বড় বোকামি আর নেই, কারণ চারিদিকে পুলিশ, সরকারি গুপ্তচর, সাংবাদিক, নানা ঝামেলা। কিন্তু সে গেল। গত কমাসে চুলদাড়ি না কাটা বশিরকে অবশ্য কেউ চিনতে পারল না। সন্ধ্যার অন্ধকারে সে একা মিয়াপুর গ্রামের সেই জায়গাটাতে গেল। তখনও শুকনো রক্তের দাগ পড়ে আছে রাস্তায়। গালকাটা বশির কি ভাবলো কে জানে, তবে মোঘলগঞ্জ থেকে সে আর জজাতিপুর ফিরল না। কেউ তার কোনো খবরও দিতে পারল না। জজাতিপুরে পুরোপুরি অরক্ষিত হয়ে রইল মজিবুর মিয়া আর দুলাল মেম্বার। সবাই জানতো মজিবুর মিয়া আর দুলাল মেম্বারের করুণ পরিণতি সময়ের ব্যাপার মাত্র। ঘটনার তৃতীয় দিন দুলাল মেম্বার তার স্ত্রী, পুত্র, কন্যা নিয়ে পালিয়ে গেল। জজাতিপুরে তখন লতু হাওলাদার আর আব্দুল মুমিনের ভয়ঙ্কর জিঘাংসার মুখে একা অসহায় দাঁড়িয়ে অর্থবহ মজিবুর মিয়া। কিন্তু কি কারণে যেন আব্দুল মুমিনকেও আর দেখা গেল না, এলো না লতু হাওলাদারও। মজিবুর মিয়া তার শেষ পরিণতির জন্য অপেক্ষা করছিল। এই প্রথম তার মনে হলো তার জীবন একটা অসমাপ্ত পাণ্ডুলিপি হয়েই শেষ হয়ে যাবে। সেই পাণ্ডুলিপিতে তার সঙ্গে আরশির দেখা হয়তো আর লেখা নেই। লতু হাওলাদার আর আব্দুল মুমিনের কোনো সাড়া শব্দ না পেয়ে মজিবুর মিয়ার কেমন একটা রুদ্ধশ্বাস সময় কাটছিল। তার সেই রুদ্ধশ্বাস সময় কাটলো অন্যভাবে। গত কদিন হলো সে আর আড়তে যায় না, আজও গেল না। মেঘলা আকাশ থেকে সারাদিন ঝিরিঝিরি বৃষ্টি ঝরছে। ঘরের দাওয়ায় বসে চুপচাপ সেই বৃষ্টির ফোঁটা দেখছিল মজিবুর মিয়া। এই সময় বাড়ি ঢুকলো মোস্তফা। সে সরাসরি তার সামনে এসে দাঁড়ালো, তারপর বলল, আব্বাই জরুরি কাজে খাসের হাট গেছে, আব্দুল মুমিনের সঙ্গে আছে, তো যাওনের আগে একটা কথা বইলা গেছিল, সেইটার কথা বলতে আইছি। মজিবুর মিয়া বলল, কি কথা? মোস্তফা বলল, সেই 4 বিঘা জমি আর আড়ত, 3 দিন সময়, 3 দিনের মধ্যে ফয়সালা করবি, নাইলে তোর লাশ কুত্তা বিলাইতেও খাইতে পারব। মজিবুর মিয়া বলল, কেন, তোরা বাপ বেটা কি আজকাল মানুষের মাংসও খাওয়া শুরু করছস নাকি? মোস্তফা যেন তেলে বেগুনে জ্বলে উঠল। সে বলল, সাহস ভালো মজিবুর, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না। মজিবুর মিয়া বলল, এই কথাটাই তোরা নিজেরা একটু বোঝানোর চেষ্টা করস না কেন? মোস্তফা বলল, মজিবুর, তোর মতো পঙ্গুলুলা মানুষের গায়ে হাত দিতেও শরম করে, এই জন্য কিছু কইলাম না, নাইলে।
মজিবুর মিয়া মোস্তফার কথা শেষ করতে দিল না। সে তার মুখের কথা টেনে নিয়ে বলল, নাইলে আমার সামনে এইভাবে কথা বলানোর জন্য চাপকাইয়া তোর জিব্বা বাইর কইরা ফেলাইতাম। পঙ্গুলুলা হওনে বাচ্চা গেলি। মোস্তফা হতভম্ব হয়ে গেল। সে মজিবুর মিয়ার সাহস দেখে রীতিমতো স্তব্ধ হয়ে গেল। মজিবুর মিয়া বলল, বুঝোস নাই, আমি যদি লুলা খোড়া না হইতাম তাইলে নাকি তুই আমার গায়ে হাত দিতি। এইটা ভুল কথা, এটা তুই নিজেই জানোস। আমি সুস্থ থাকলে এই পরিস্থিতিতে তুই আমার থেকে 100 হাত দূরে থাকতি। কথা মিথ্যা বললাম? মোস্তফা হঠাৎ মজিবুর মিয়ার গলা চেপে ধরল। মজিবুর মিয়া টের পেল তার দম বন্ধ হয়ে আসছে। মোস্তফা কি তাকে এখনই মেরে ফেলবে? তার এখন আর জীবন মৃত্যু নিয়ে কোনো ভাবনা নেই। সে জানে এটা যে কোনো মুহূর্তে অবধারিত। তার পা যেখানে কাটা গেছে সেই জায়গাতে কিছুদিন থেকে চুলকানি দেখা দিয়েছে। ঘায়ের মতো কি যেন হচ্ছে, সারা শরীরে কেমন যেন নিস্তেজ লাগে আজকাল। শেষ পর্যন্ত কি হয় কে জানে। এর চেয়েও যদি শরীর খারাপ হয়ে যায় তো বিপদ। ঘরে পড়ে থাকলে তাকে দেখার তো আর কেউ নেই। পায়ের ঘাগুলো যদি আরো বাড়ে তাহলে মৃত্যুটা হয়তো আরো ভয়ঙ্কর হতে পারে। তার চেয়ে এই ভালো। কিন্তু মানুষ খুন করার সাহস মোস্তফার নেই, এটা মজিবুর মিয়া ভালো করেই জানে। মোস্তফা তার গলা ছেড়ে দিয়ে বলল, তোর ব্যবস্থা আব্বাই আয়েশা করব। তার আগে আমি যেটা বলি সেটা শোন। ওই জমির আর আড়তের দলিল কই? মজিবুর মিয়া ভালো ব্যথা পেয়েছে গলায়। সে সময় নিয়ে কাশলো, তারপর বলল, দলিলগুলো ছিল তালিব মাঝির কাছে। সে পরে রাখতে দিছিল যশোদা স্যারের কাছে। এখন সেই দলিল কই রাইখা গেছে কেমনে বলবো? মোস্তফা যেন সাপের মতন ফুঁসে উঠল, বলল, মজিবুর, এখনো তেরামি করতেছস? তোর যে কি দশা হইব রে মজিবুর, খালি আব্দুল মমিন আর আব্বাই আসুক। মজিবুর মিয়া এবার আর কোনো কথা বলল না। মোস্তফা কিছুটা দূরে গিয়ে আবার ফিরে এলো। তারপর বলল, আরেকটা কথা, লাইলিরে আমি বিয়া করতেছি, তালাক দেওয়ানের ব্যবস্থা কর। মোস্তফা ঘুরে চলে গেল। লাইলি হঠাৎ জানালার ফাঁক দিয়ে মোস্তফাকে ডাকলো। তারপর তারা ফিসফিস করে অনেকক্ষণ কি সব কথা বলল। মজিবুর মিয়া সেদিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। লাইলি এখন পর্যন্ত তার বিয়ে করা বউ, অথচ কি অবলীলায় তার চোখের সামনে কি সীমাহীন ঔদ্ধত্য। এই ঔদ্ধত্যের পরিণাম কি? তবে মজিবুর মিয়া লাইলির এই এত এত পাপ, এই এত এত অন্যায়, এর কোনোটাই কোনো শাস্তি দিতে চায় না। তার কেন জানি মনে হয় কিছু পাপের, কিছু অপরাধের শাস্তি সরাসরি তিনিই দেন, যিনি জগৎ সংসারের সবচেয়ে বড় বিচারক, সবচেয়ে সঠিক বিচারক। সেদিন রাতে লাইলি এলো তার কাছে। তারপর ফিসফিস করে বলল, এখনো সময় আছে মজিবুর মিয়া, এখনো সময় আছে। এখন তাও শ্বাসটুকু বইতাছে, সেইটুকুও থাকবো না। মজিবুর মিয়া শব্দ করে হাসলো। শ্বাস থাকলে কি হয় লাইলি? লাইলি বলল, তোমার অত ভাবের কথায় আমার কাম নাই। ভালোই ভালোই আমারে বলো, জমির দলিল কই? মজিবুর মিয়া বলল, জমির দলিল নিলে তোমার লাভ কি? এই জমি তো তুমি পাইবা না। পাইব লতু হাওলাদার, তুমি তার সঙ্গে পারবা না। লাইলি সাপের মতো হিস হিস করে উঠল।
লাইলি রে তুমি চিনো নাই মজিবুর মিয়া, লাইলি রে চেনা অত সহজ কাম না। মজিবুর মিয়া বলল, তুমি নিজে তোমারে চেনো লাইলি? লাইলি যেন মুহূর্তেই আবার জ্বলে উঠল। সে বলল, আমি আমারে খুব ভালো কইরাই চিনি, চিনি বইলাই বলতেছি। মজিবুর মিয়া বলল, আমার কেন জানি মনে হইতেছে তোমার সামনে কোনো বড় বিপদ লাইলি, খুব বড় বিপদ। লাইলি যেন মুহূর্তের জন্য হলেও থমকে গেল। সে কি ভয় পেয়েছে? কিন্তু নিজেকে সামলে নিল লাইলি। বলল, নিজের কথা চিন্তা করো মজিবুর মিয়া। এই যে এখন শ্বাস নিতেছ, এই যে এখনো বাইচে আছো, কার জন্য জানো? এই লাইলির জন্য। মজিবুর মিয়া হাসলো, বলল, যদি এইটাই হয় তাইলে এই মুহূর্তেই মইরা যাইতে চাই লাইলি। এর চাইতে জঘন্য জিনিস আর দুনিয়াতে থাকতে পারে না। মিয়া একদলা থুতু লাইলির সামনে মাটিতে ফেলল। লাইলি আর কোনো কথা বলল না। সে ঝড়ের বেগে চলে গেল।